দাদু ভাই, তোর বাবা কোথায় রে? সকাল থেকেই তো দেখতে পাচ্ছি না। জানি না দিদা, আমিও তো দেখতে পাচ্ছি না। কোথায় যে চলে গেল, আমাকেও তো বলে যায়নি। ঠিক আছে, আমি বরং তোদের জন্য রান্না করি। এই বলেই সেই বুড়ি রান্নাঘরে চলে যায়। আর তখনই রমেশ সেখানে চলে আসে। আরে বাবা, তুমি এই সকালবেলা কোথায় গিয়েছিলে? দিদা যে তোমায় খুঁজতেছিল। আরে আমি তো মাছ ধরতে গিয়েছিলাম। আরে দেখ, আজ কতগুলো মাছ পেয়েছি। আরে তাই তো বাবা, তুমি তো অনেকগুলোই মাছ পেয়েছো। যা, এইগুলো মাছ তোর দিদাকে দিয়ে আয়। এরপর রাজু সেই মাছগুলো নিয়ে রান্নাঘরে যায়। আর রাজুর দিদা রান্না করে। তারপর তারা সবাই খাবার খেয়ে নেয়। তখনই গৌরব চলে আসে। আরে রমেশ দাদা, বাড়িতে আছো? হ্যাঁ দাদা, বলুন, আজ হঠাৎ আমার বাড়িতে? কালকে আমার বাড়িতে অনুষ্ঠান আছে। আমার 2 কেজি মাছ লাগবে। তুমি তো প্রতিদিন মাছ বাজারে বিক্রি করো। কালকের মাছগুলো আমায় দিয়ে দিও। ও, এই ব্যাপার দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে ঠিক সময়ে মাছ দিয়ে আসব। ঠিক আছে, আমি বরং এবার আসি। এরপর গৌরব সেখান থেকে চলে গেল। পরদিন সকালে রমেশ জাল নিয়ে নদীতে গেল আর মাছ ধরতে লাগলো। আর মাছ ধরা শেষ করে সে মাছগুলো গৌরবের বাড়িতে দিয়ে টাকা নিয়ে এলো। কে রে বাবা, আর কতদিন এভাবে মাছ মারবি? এবার নিজেই একটা পুকুরের মাছ চাষ কর। আরে মা, কি সব বলছো? আমার দ্বারা পুকুরে মাছ চাষ করা সম্ভব নয়। আমি নদী থেকে মাছ ধরে নেই, এই আর সেগুলো বিক্রি করি। এটাই তো অনেক। কি সব কথা বলছিস বাবা? নিজের পুকুরে মাছ চাষ করলে সেগুলো বিক্রি করতে পারবি, তাহলে কষ্ট কম হবে, বুঝলি? আরে তাই তো, মা তো একদম ঠিক কথাই বলেছে। এটা তো আগে ভেবে দেখিনি। আমি বরং পুকুরটা একবার দেখে আসি। এই বলে রমেশ তার পুকুর দেখতে গেল। আরে, আমার পুকুরে তো অনেক পানা। এতগুলো পানা আমি পরিষ্কার করব কি করে? না না, আমি এত কষ্ট করে মাছ চাষ করতে পারবো না। এরপর রমেশ বাড়িতে চলে গেল আর তার মাকে সব কথা বলে দিল। এসব শুনে রমেশের মা বলল, তোকে আর পানা পরিষ্কার করতে হবে না বাবা, তুই সেই পানাগুলোর মধ্যে মাছ ছেড়ে দে, এরপর দেখ কি হয়। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, তাহলে তাই হবে। পরদিন সকালে রমেশ বাজার থেকে কিছু ইলিশ মাছের পোনা নিয়ে আসে আর সে পুকুরে ছেড়ে দেয়। এবার দেখি ভগবান আমার কপালে কি রেখেছে। যাই, এবার বাড়িতে যাই, অনেক খিদে পেয়ে গেছে। মা, আমায় খেতে দাও তো, অনেক খিদে পেয়েছে যে। আয় বাবা, বস, তোর অপেক্ষাই করছিলাম, সবাই একসাথে খেয়ে নেই। এরপর তারা সবাই খাবার খেয়ে নেয়। রমেশ প্রতিদিন মাছ খেয়ে খাবার দেয় আর আস্তে আস্তে মাছগুলো বড় হয়ে যায়। আর একদিন সকালবেলা কি রে বাবা,
অনেক দিন তো হলো, এবার কিছু মাছ তুলে দেখ কেমন হলো। হ্যাঁ মা, ঠিক বলেছ। আমি বরং কালকে মাছগুলো তুলবো, আর মাছ বড় হলে সেগুলো বিক্রি করতে নিয়ে যাব। হ্যাঁ রে বাবা। পরদিন সকালবেলা রমেশ পুকুরে গিয়ে মাছ তুলতে লাগলো। আর সেই মাছগুলো দেখে রমেশ অবাক হয়ে গেল। আরে এ কি, আমি কি দেখছি? এই কয়দিনে এই ইলিশগুলো এত বড় হয়ে গেছে, এ যে অবিশ্বাস্য ব্যাপার। এই বলে রমেশ সেখানে থাকা মাছগুলো উঠিয়ে নিল আর বাড়িতে নিয়ে এলো। এই দেখো আমার পুকুরের ইলিশ মাছ। এ কি রে বাবা, মাছগুলো তো অনেক বড় হয়েছে। এই কয়দিনে এত বড় হলো কি করে? আমার কি মনে হয় জানো মা, পানাগুলো থাকার কারণেই মাছগুলো এত তাড়াতাড়ি বড় হয়েছে। আর এখন তো ইলিশের অনেক দাম। আমি এগুলো মাছ বিক্রি করে আরো কিছু ইলিশের পোনা নিয়ে আসবো। হ্যাঁ বাবা, তাই কর। এরপর রমেশ ইলিশ মাছগুলো ভালো দামে বিক্রি করলো। আরো কিছু ইলিশের পোনা নিয়ে এলো আর সেগুলো পানা পুকুরে ছেড়ে দিল। আর এভাবে আস্তে আস্তে রমেশের দিন ভালোভাবেই যেতে লাগলো। আরে, এই রমেশের কি হলো? এখন দেখি সব সময় বাড়িতেই থাকে, ব্যাপারটা কি? এরপর গোপাল রমেশের উপর নজর রাখতে লাগলো। রমেশ যা যা করতো সব গোপাল দেখতে লাগলো। ও, তাহলে এই ব্যাপার। পানা পুকুরের ইলিশ চাষ করেছে এখন, তাই তো সবসময় বাড়িতেই থাকে। রমেশের এত উন্নতি আমি তো সহ্য করতে পারছি না। এবার আমাকেই কিছু একটা করতে হবে। এই বলে গোপাল বাড়িতে চলে গেল। আর একদিন রাতের বেলা গোপাল রমেশের পানা পুকুরে গেল আর জাল ফেলে মাছ উঠাতে লাগলো। আরে, এ কি, একটা মাছও তো উঠলো না। সবগুলো দেখছি পানা। মাছগুলো কোথায় গেল? এই বলে গোপাল বারবার জাল ফেলতে লাগলো, কিন্তু কোনোবারই মাছ উঠল না। আর গোপাল রাগ করে বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে রমেশ তার পুকুরে এলো। আরে এ কি, পুকুরের চারদিকে এত পানা জমে আছে কেন? আমার পুকুরের মাছ কেউ চুরি করেছে নাকি? এই কথা বলে রমেশ জাল ফেলে মাছ তুললো। দেখলো পুকুরের মাছ ঠিকঠাক আছে। এরপর রমেশ বাড়িতে চলে গেল আর বলতে লাগলো, আজ রাতে আমায় দেখতেই হবে যে কে আমার পুকুরে এসেছিল। সেদিন রাতের বেলা রমেশ তার পুকুরে উঁকি দিতে লাগলো। আর তখনই দেখলো গোপাল তার পুকুরে জাল ফেলছে। এ ধর ধর, এ গোপাল, তোর সাহস কি করে হলো আমার পানা পুকুরের ইলিশ মাছ চুরি করার? আরে, রমেশ যে আমায় দেখে ফেলেছে, এবার কি হবে? রমেশের চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে সবাই চলে আসে। আর সবাই চুরির ঘটনা জানতে পারে। আর সবাই চুরির দায়ে গোপালকে মারতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এ কাজ করবো না। এরপর তারা গোপালকে ছেড়ে দেয়। আর রমেশ তার পানা পুকুরে ইলিশ চাষ করে সুখেই দিন কাটাতে থাকে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আরে কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ, আমার কি কোনো কাজ নেই নাকি যে তোমার সারাদিন শুধু কথাই শুনবো? আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমায় একটু জল এনে দাও। একটু তাড়াতাড়ি সুস্থ হলেও তো পারো। এভাবে আর কতদিন চলবে?
তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এরপর গণেশের বউ জল নিয়ে আসে। আর গণেশ জল খেয়ে নেয়। আমি বাজারে গেলাম, আর সেখানে গিয়ে মাছ কিনে গ্রামে বিক্রি করতে হবে। এরপর রাধা একটি ঝুড়ি নিয়ে বাজারে যায় আর মাছ কিনে গ্রামে গ্রামে বিক্রি করতে থাকে। মাছ নিবেন গো মাছ? ও দিদিরা, দাদারা, মাছ নিয়ে যান। ও দিদি, মাছ নিয়ে এদিকে আসেন। হ্যাঁ দিদি, বলুন কয়টা মাছ নিবেন? এগুলো অনেক ভালো আর টাটকা মাছ। তাহলে আমায় বরং 4টা মাছ দিয়ে দাও। এরপর রাধা সেই মহিলাটিকে 4টি মাছ দিয়ে দেয় আর সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। এভাবে রাধা সারাদিন মাছ বিক্রি করে আর সন্ধ্যার দিকে বাড়িতে যায় আর রান্না করে। হ্যাঁ গো, এই নাও, খাবার খেয়ে নাও। তোমার মাছ বিক্রি কেমন হচ্ছে? সবাই কিনছে তো? এই হচ্ছে কোনো রকম। এইভাবে আর কতদিন চলবে? আমি কাল তোমার জন্য ঔষধ নিয়ে আসব। ভগবান যেন তোমায় তাড়াতাড়ি সুস্থ করে তোলে। এবারে খাবারগুলো খেয়ে নাও। এরপর গণেশ খাবার খেয়ে নেয় আর রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাধা বাড়ির সব কাজ করে নেয় আর মাছের ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করতে থাকে। দিদি, দেখি তো তোমার মাছগুলো কেমন, ভালো আছে কিনা? হ্যাঁ হ্যাঁ দাদা, মাছগুলো একদম ভালো আছে, আপনি নিতে পারেন। দাম কত দিদি? একটা নিলে 20 টাকা আর দুটো নিলে 30 টাকা দাদা। তাহলে তো ভালোই, তাহলে আমায় 2টো মাছ দাও, আর এই নাও টাকা। এরপর রাধা সেই লোকটিকে মাছ দিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। বিকেলে গণেশের জন্য ঔষধ নিয়ে বাড়িতে ফিরে এলো। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন, কিন্তু গণেশ সুস্থ হচ্ছিল না। এই নিয়ে রাধা অনেক চিন্তায় পড়ে গেল। এবার কি করব আমি? সংসার কিভাবে চলবে? মহাজনের কাছে অনেক বাকি রেখেছি, তাই মহাজন যে আমায় কোনো মাছ দিতে চাচ্ছে না। আরেকবার গিয়ে দেখি কি হয়। কথা বলে রাধা তার মহাজনের কাছে চলে যায়। মহাজন, আমায় আজ কিছু মাছ দিন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। না না, তুই আর কোনো মাছ পাবি না। আগে বাকি টাকাগুলো পরিশোধ কর, তারপর মাছ পাবি। এখন চলে যা, চলে যা এখান থেকে। আপনি এমন করবেন না মহাজন, আমার স্বামী অনেক অসুস্থ, তাকে যে সুস্থ করতে হবে। না, তোর কোনো কথাই শুনতে চাই না, যা তো এখান থেকে। রাধা নিরাশ হয়ে সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছে যায় আর রাধা তার ঝুড়িটা ফেলে আসে। আরে, আমি তো আমার ঝুড়িটা ফেলে এসেছি। একটাই ঝুড়ি ছিল আমার, এখন আমি কি করব? হায় ভগবান, রক্ষা করো আমায়। এই বলে রাধা কান্না করতে থাকে। তখনই রাধার সামনে একটি ঝুড়ি চলে আসে। তুমি কেঁদো না, আমি তোমায় সাহায্য করব। আরে, কে কে কথা বলে? আর এই ছুরিটা এখানে কে রাখলো? আমার ছুরি তো আমি ফেলে রেখে এসেছি। আমি ঝুরি কথা বলছি গো, তুমি আর এভাবে কান্না করো না, আমি তোমায় সাহায্য করব। সাহায্য?
তুমি আমাকে কি সাহায্য করবে? তুমি আমার এই ঝুড়িতে যা চাইবে তাই পাবে। তুমি যদি মাছ চাও তাহলে মাছ পাবে, কিন্তু টাকা সোনা দানা এগুলো চাইতে পারবে না। আর আমি এভাবেই তোমাকে সাহায্য করতে পারি। আমার তো এতটুকুই যথেষ্ট। তোমায় অনেক ধন্যবাদ ঝুড়ি, আমায় সাহায্য করার জন্য। আমি এবার এখানে মাছ চাই, তারপর সেগুলো বিক্রি করব। ঠিক আছে। ঝুড়ি, আমায় এই ঝুড়িতে মাছ দাও। এরপর রাধা সেই মাছগুলো নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলো। আর এভাবেই সবগুলো মাছ বিক্রি হয়ে গেল। হ্যাঁ গো, এই দেখো, আজ আমি কত টাকা পেয়েছি। এত টাকা পেলে কোথা থেকে? কে দিয়েছে তোমায় এতগুলি টাকা? মাছ বিক্রি করেছি গো। আর এই মাছওয়ালা ঝুড়ি আমায় সাহায্য করেছে। মাছওয়ালা ঝুড়ি মানে? এরপর রাধা সেসব বিষয়ে সব কথা খুলে বলে। গণেশ এসব কথা শুনে অবাক হয়ে যায়। এ কি করে সম্ভব? সবই সম্ভব গো, ভগবান যে আমাদের সাহায্য করেছেন। সবই ভগবানের আশীর্বাদ। কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় গো। এভাবে সারাদিন শুয়ে থাকতে আমারও আর ভালো লাগে না। পরদিন সকালে আর গণেশের চিকিৎসা করায়। আর আস্তে আস্তে গণেশ একদম সুস্থ হতে থাকে। গণেশ সুস্থ হয়ে যায়। হ্যাঁ গো, এই দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ গো, তাই তো দেখছি। ভগবানের ইচ্ছায় তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে। এবার থেকে আমি এই মাছওয়ালা ঝুড়ি নিয়ে বাহিরে মাছ বিক্রি করব, আর তুমি ঘরের কাজ করবে। ঠিক আছে, তাই হবে। এখন থেকে আমি বাড়ির কাজগুলোই করব। কয়েকদিন পর গণেশ সেই মাছওয়ালা ঝুড়ি নিয়ে বাহিরে গেল আর মাছ বিক্রি করতে লাগলো। আর গণেশ তার মাছের ব্যবসা ভালোভাবে করতে লাগলো। অবশেষে গণেশ একজন ভালো মাছের ব্যবসায়ী হয়ে উঠল। গিন্নি দেখো, আজ আমরা কত ধনী হয়ে গেছি। সবই হয়েছে মাছওয়ালা ঝুড়ির জন্য। এই ঝুড়ি যে আমাদের জীবন বদলে দিল। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। এখন আর আমাদের কোনো অভাব নেই। তারপর থেকে গণেশ ও রাধা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? হ্যাঁ গো, বলো, কাজে যাচ্ছ তুমি? হ্যাঁ গো, যাই, কাজে যাই। দেরি হলে মালিক আবার রাগ হবে। ঠিক আছে গো, যাও তাহলে। কিরে রাম, দেরি করলি যে? এত কাজ কে করবে শুনি? আমি করব নাকি? না না মালিক, আমি তো ঠিক সময়ে এসেছি মালিক। কোথায় ঠিক সময়ে এসেছিস? আবার আমার মুখে মুখে কথা বলছিস। যা, নিজের কাজ কর গিয়ে। হ্যাঁ মালিক, যাচ্ছি। রাম মালিকের বাগানে পানি দিচ্ছিল। তখন মালিকের বউ আসে রামের সাথে কথা বলতে। রাম, তোর মালিকের কথায় কিছু মনে করিস না। উনি একটু এমনই, জানিস তো। না না মালকিন, আমি কিছু মনে করিনি। আমি চাকর মানুষ, আমি আবার কি মনে করব? চাকর বলে কি মানুষ না? কিছু মনে করিস না। ঠিক আছে, কাজ কর তুই। তাহলে তোর মালিককে গিয়ে খেতে দেই। আমের মালকিন চলে যায় আর রামও কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে?
তুমি এসেছো? যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খেতে দিচ্ছি। তোমার মেয়ে তোমার জন্য না খেয়ে বসে আছে, একসাথে খাবে বলে। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। মা দেখো, বৃষ্টি পড়ছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে। এখন তো বৃষ্টির সময়, এখন দু একদিন পর পরই বৃষ্টি আসবে। বাবা, অনেক দিন হলো ভালো মন্দ কিছুই খাই না। বর্ষার দিনে যদি ইলিশ ভাজা খেতে পারতাম, খুব খেতে ইচ্ছে করছে বাবা। বর্ষার দিনে ইলিশ ভাজা খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের তো অনেক দাম মা। আমরা গরিব মানুষ, এত দাম দিয়ে ইলিশ মাছ কেনার ক্ষমতা আমাদের নেই। একটু দেখো না বাবা, যদি পারো, খুব খেতে ইচ্ছে করছে ইলিশ ভাজা। আচ্ছা রে মা, চেষ্টা করব। ঠিক আছে বাবা, আমার খাওয়া হয়েছে, আমি শুতে গেলাম। রামের মেয়ে ঘুমোতে যায়, আর এদিকে রাম একটু চিন্তায় পড়ে যায়। গিন্নি, কি করা যায় বলো তো? মেয়ে যে ইলিশ ভাজা খেতে চাইলো, এত আশা করে বললো, খাওয়াতে না পারলে আমাদের শান্তি লাগবে না। মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতেও পারি না। হ্যাঁ গো, শোনো, মালিকের কাছে একটু বেশি টাকা চাও। কাল গিয়ে বলবো, দেখি কি বলে। খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রাম কাজে যায়। রামের মালিক বসেছিল। রাম তার মালিকের কাছে যায় কথা বলতে। মালিক, একটু কথা ছিল। তোর আবার কি কথা আছে? কি বলবি তাড়াতাড়ি বল। মালিক, এ মাসে যদি একটু বেশি টাকা দিতেন খুব উপকার হতো। আমার মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে। যা টাকা বেতন পাই, এতে তো ইলিশ মাছ কিনতে পারবো না। ইলিশ মাছের যে অনেক দাম। তোর মেয়ে ইলিশ মাছ খেতে চেয়েছে তো আমি কি করব শুনি? টাকা বেশি দেবো কেন? কাজ তো করতে যাস না, ফাঁকিবাজি দেওয়ার চিন্তা শুধু। মালিক, আমি বাড়ির সব কাজ করব এখন থেকে, আর কোনো কাজের লোক লাগবে না। দরকার নেই, এমনিতেই তো নিজের কাজ করতে চাস না, এরপর বাড়ির সব কাজ করতে দিলে না খেয়ে থাকতে হবে আমাকে। না মালিক, আমি সব কাজ ঠিকভাবে করব, আপনি চিন্তা করবেন না। বললাম তো দরকার নেই, যা নিজের কাজ কর গিয়ে। সকাল সকাল মাথাটা খারাপ করিস না তো। রাম মন খারাপ করে চলে যায় আর নিজের কাজ করতে থাকে। আজ মালকিনের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে। রাম, কিরে রাম, কোথায় গেলি? জি মালকিন, বলুন। শুনলাম তোর মেয়ে নাকি ইলিশ ভাজা খেতে চেয়েছে। তোর মালিককে বলছিলি, তখন আমি শুনেছি। হ্যাঁ মালকিন, মেয়েটা কাল বলছিল বর্ষার দিনে ইলিশ ভাজা খেতে খুব ইচ্ছে করছে নাকি। মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতে পারি না, কাজ করে যা টাকা পাই কোনো রকমে সংসারটা চলে যায়। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করিস না। আমি তোর মেয়ের জন্য 2 পিস ইলিশ মাছ ভাজা করে রেখেছি। তোর মালিক যেন জানতে না পারে, চুপ করে নিয়ে যা, বউ মেয়ে সহ খাস। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব মালকিন, বাঁচালেন আমায়। কিন্তু এভাবে নেওয়াটা কি ঠিক হবে? মালিক জানতে পারলে তো খুব রাগ করবে। কেউ জানতে পারবে না, তোর মালিকও জানতে পারবে না। এরপর রাম ইলিশ ভাজা নিয়ে বাড়ি যায়। রামের মালিক রামের সাথে খারাপ ব্যবহার করলেও রামের মালকিন রামকে অনেক ভালোবাসতো।
গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি এনেছি। কি হলো, এভাবে ডাকছো কেন? দেখো, ইলিশ ভাজা এনেছি। এই ইলিশ মাছ ভাজা তুমি কোথায় পেলে গো? আজ মালিকের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছিল। মালকিন আমাকে চুপ করে দিয়েছে আমাদের জন্য। মালকিন অনেক বড় মনের মানুষ, মালকিনের ভালো হোক। মেয়েকে ডাকো, চলো সবাই একসাথে মিলে খাই। এরপর তারা খেতে বসে। রামের মেয়ে ইলিশ ভাজা দেখে অনেক খুশি হয়। শোনো তোমরা, তোমরা হলে আমার দুই ছেলে আর ছেলের বউ। তোমরা যদি রোজ এভাবে ঝগড়া করো তাহলে পাশের বাড়ির মানুষ কি বলবে শুনি? এদের এসব বলে কোনো লাভ নেই। এরা যদি মান সম্মানে তোয়াক্কা করতো তাহলে রোজ দুইজা মিলে এমন কাণ্ড ঘটাতে পারতো না। আমার দুই ছেলে দুটো হয়েছে এমন। মা, আপনারাই বিচার করুন, বড় দিদি তো আমাদের দেখতেই পারে না। চুপ করো ছোট বৌমা, তোমার কাজের হাতের চেয়ে ঝগড়ার হাত বেশি পটু, সেটা এতদিনে বুঝে গেছি। এ কথা শুনে ছোট বউ সেখান থেকে চলে যায় আর তাদের মা তাদের সবাইকে যার যার ঘরে যেতে বলে। দেখলে তো, এই ছোট বউ এসে সংসারটাকে একদম শেষ করে দিয়েছে। কিভাবে যে কি করব কিছুতেই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা বুদ্ধি বের করব ছোট বৌমা আর ছেলেকে জব্দ করার। এরপর বৃদ্ধ কয়েকদিন পর তার ছেলেদেরকে ডেকে পাঠায় আর সবাই এসে হাজির হয়। শোনো, আমার তো এখন বয়স হয়ে গেছে। আমি আর আগের মতো জমি আর পুকুরের দেখাশোনা করতে পারি না। তাই আমার দুই পুকুর দুই ভাইকে দেব। তোরা তাতে মাছ চাষ করবি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত বাবা? যার পুকুরে বেশি মাছ চাষ করতে পারবে আর লাভবান হবে তার জন্য একটা ভালো আর দামি পুরস্কার থাকবে। সত্যি বলছেন বাবা? বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আমাকে যেই পুকুর দেবেন সেটাতেই আমি অনেক মাছ চাষ করব। গাছে কাঁঠাল কফে তেল, দেখা যাবে কার পুকুরে কেমন মাছ হয়। এবার তোমরা যাও, যা বললাম মনে রেখো। তুমি কি ভাবছো, এতে কাজ হবে? হবে গিন্নি, হবে, তুমি চিন্তা করো না। শোনো, তুমি এখনই বাজারে যাও আর বাজার থেকে মাছের পোনা কিনে নিয়ে এসো। এখনই যাচ্ছি, কিছুতেই ওদের বেশি মাছ চাষ করতে দেওয়া যাবে না। ওদের মুখে একদম ঝামা ঘষে দিব। যাও, তাড়াতাড়ি যাও, নয়তো তোমার আগে দাদা চলে যাবে। গিন্নি, রান্না হলো তোমার? তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে যে আবার গাছ কিনতে যেতে হবে। এই রোদে মাছের পোনা আনা ঠিক হবে না, তাই বিকেলে যাব। এই নাও খাবার, তুমি খেয়ে নাও, আমি বাবা মায়ের ঘরে খাবার দিয়ে আসি। এ কথা বলে বড় বউ খাবার দিয়ে আসে। মা, আপনাদের বাইরে যেতে হবে না, এই যে ঘরেই খাবার দিয়ে গেলাম। আচ্ছা বৌমা, তুমিও খেয়ে নাও। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। তাদের পুকুরের মাছগুলো দিনে দিনে বড় হতে থাকে। দাদা, আমাকে মাছের খাবার দিন তো, অনেকগুলো মাছের খাবার নেব। কোনগুলো খাবার দিব দাদা? এখানে দু রকমের মাছের খাবার আছে। আমাকে বড় মাছের খাবার দিন, যেই খাবার খেলে মাছ দ্রুত বড় হবে।
এই মাছের খাবার নিলে দাম কিন্তু বেশি পড়বে দাদা। দাদা, খাবার নিয়ে যাব এখন, আর মাছ বড় হলে তখন মাছ বিক্রি করে আপনাকে টাকা দেব। তোমার তো তাহলে কোনো টাকাই খরচ হলো না, কিন্তু আমার এত টাকার খাবার এতদিন তোমার কাছে পড়ে থাকবে, তাহলে তো। আপনি কি সুদ চাচ্ছেন দাদা? সুদ নয় ঠিক, আমি তো ব্যবসা করি, ওটাকে সুদ না বলে লাভ বলতে পারো। আচ্ছা দাদা, আপনার কথাই রইলো, দিন আমাকে এবার খাবার দিন। এই নিন দাদা। এরপর রামু খাবার নিয়ে বাড়িতে চলে আসে আর তারা দুজনে মিলে সেই খাবারগুলো তাদের পুকুরে দিতে থাকে। বুঝলে তো গিন্নি, কয়েকদিন পরেই দেখবে আমাদের মাছগুলো কত বড় হয়ে যায়। হ্যাঁ গো, দেখো ওদের আগে আমরা মাছ বিক্রি করে বাবার থেকে পুরস্কার জিতে নেব। কি দাদা, তোমার জমিতে তো এবার ভালো ফসল হয়েছে, এবার ফসলের যা দাম। সবই ওই উপরওয়ালার দান। উপরওয়ালা যদি মুখে তুলে না চাইতো তাহলে কি হতো? তা ঠিক বলেছো দাদা। দাদা থাকো, আমি বাজারে যাব। দাঁড়াও দাঁড়াও, আমিও তো বাজারে যাব, আমার যে মাছের খাবার কিনতে হবে। এরপর তারা দুজনে মিলে বাজারে যায় আর মাছের খাবার কিনে বাড়িতে চলে আসে। কি গো, মাছের খাবার এনেছো? হ্যাঁ, এই নাও, যাও খাবারগুলো পুকুরে দিয়ে এসো। এতটুকু খাবার দিয়ে কি হবে বলো তো? গিন্নি, আয় বুঝে ব্যয় করতে হবে। ব্যবসার মূলধন না রেখে ব্যবসা করলে ব্যবসা লাটে উঠবে, বুঝলে? তুমি এই খাবারগুলো দিয়ে এসো, আর সকালে ছাই আর গোবর দিবে। আমরা তো সাধারণ মাছ চাষ করছি, এই খাবারই আমাদের জন্য যথেষ্ট। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। রামু রোজ তার পুকুরে বেশি বেশি খাবার দিতে থাকে আর রমেশ তার পুকুরে প্রয়োজন মতো খাবার দেয়। শোনো, এখানে ভাত রাখা আছে, তুমি খেয়ে নিও, আমি গেলাম পুকুরে খাবার দিতে। এ কথা বলে রামুর বউ পুকুরে যায় মাছের খাবার দিতে, কিন্তু পুকুরে গিয়ে যা দেখলো তাতে তার চক্ষু ছানা বড়া হয়ে গেল। পুকুরে সব মাছ যে মরে ভেসে আছে। হায় হায় ভগবান, কোথায় গেলে গো সবাই? এদিকে এসো, আমার যে সর্বনাশ হয়ে গেল গো। রামুর বউয়ের এমন কান্না শুনে সেখানে সবাই দৌড়ে আসে আর সবার চক্ষু চলক গাছ হওয়ার মতো। হায় ভগবান, এসব কিভাবে হলো? এ যে রামুর অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না, এসব তোমাদেরই কাজ, তোমরাই হিংসে করে এসব করেছো। এসব তুই কি বলছিস ছোট? তোর জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? কি ব্যাপার রামু দাদা, কতগুলো টাকার খাবার নিয়ে এলে, এখন তো তোমাকে বাজারের সামনেও দেখা যায় না। আমার টাকা দাও তো। আমার যে সব শেষ হয়ে গেল, আমার পুকুরের সব মাছ যে মরে ভেসে আছে, তোমার টাকা এখন আমি কিভাবে দেব? এসব তোমার আর তোমার বউয়ের লোভের ফল। কতবার বলেছিলাম এত খাবার নিও না, কিন্তু তোমরা তোমাদের বড় ভাইকে হিংসে করে নিজেদের এমন ক্ষতি করলে। লোভ আর হিংসে তোমাদের আজ ধ্বংস করলো। এই নাও দাদা, তোমার মাছে খাবারের সব টাকা। দাদা দিদি, তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা যে অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। হ্যাঁ দাদা, ক্ষমা করে দাও আমাদের। এবার থেকে আমরা মিলে মিশে থাকবো, কোনো ঝগড়া করব না। আরে পাগল, ওঠ ওঠ, আমি তোদের ক্ষমা করে দিয়েছি।